আমরা লাস্ট ক্লাসে উপাংশ বা কম্পোনেন্ট পড়েছিলাম। আজকে আমরা উপাংশ বা কম্পোনেন্টের একটু হচ্ছে যে আবার ডিটেলে ব্যাখ্যা করছি। উপাংশ বা কম্পোনেন্টের আইডিয়া হচ্ছে একটা ভেক্টর রাশিকে যদি আপনি মাল্টিপল ভেক্টর রাশিতে ভাগ করে ফেলেন, তখন আমরা সাধারণত তাকে উপাংশ বা কম্পোনেন্ট বলি। কেন? মনে করেন আপনি যদি হচ্ছে যে আপনার তিনজন ফ্রেন্ড আপনাকে ধরে এই তিন বরাবর টানতেছে, এই কারণে আপনি একটা লব্ধি বল তথা আপনি টোটাল এই বরাবর একটা ফোর্স ফিল করলেন। এখন এই যে তিনটা ফোর্স আছে, এই তিনটা ফোর্সকে যোগ করলে এই ফোর্সটা পাওয়া যাবে, রাইট? আপনাকে যদি আমি বলি যে এই ফোর্সটাকে ভাঙেন, তাহলে কি এই তিনটা ফোর্স পাবেন না? এই যে তিনটা ফোর্স পেয়ে গেলেন, এদেরকে আমরা বলছি উপাংশ। কি বলছি? উপাংশ বা কম্পোনেন্ট। মানে একটা ভেক্টর রাশিকে যদি আমরা মাল্টিপল ভেক্টর রাশির যোগফল আকারে বা আমরা কি বলে এটাকে সামেশন আকারে এক্সপ্রেস করতে পারি, তাকে আমরা উপাংশ বা কম্পোনেন্ট বলি। আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে বলছি উপাংশ বা কম্পোনেন্ট, যে আমরা একটা ভেক্টর রাশিকে যদি মাল্টিপল ভেক্টর রাশিতে এক্সপ্লেইন করি। বাট এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন, মানে হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট। এখন যেটা আমাকে মাথায় রাখতে হবে, উপাংশে এক্সপ্রেস করার রিজন হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দি কন্ট্রিবিউশন। আচ্ছা, আপনাকে সহজভাবে বোঝাই। মনে করেন আপনি ক্রিকেট খেলছেন, এখান থেকে একজন বল করলো, আপনি ব্যাট দিয়ে শটটা মারলেন। এখন আপনি আমাকে একটা জিনিস বুঝান। মনে করেন আপনি শটটা অনেক উঁচুতে মারলেন, তাহলে কি আপনি ক্যাচ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আবার আপনি শটটা বেশ নিচু দিয়ে মারলেন, তাহলে কি ফিল্ডার ধরে ফেলে ক্যাচ আউট হয়ে যেতে পারেন? আপনাকে যদি ছক্কা মারতে হয়, তাহলে আপনাকে ফিল্ডারের মাথার উপর দিয়ে তারপরে বলটা নিয়ে যেতে হবে। যদি আপনি হিসাব করে দেখেন, এই হচ্ছে আপনার ক্রিকেট শট। আপনার এই ক্রিকেট শটটা প্রতি মুহূর্তে এই বরাবরও যাচ্ছে, আবার উপরের দিকেও যাচ্ছে, তাই নাকি না? রাইট নাকি রং? রাইট। অর্থাৎ এখানে আমাদের যে বেগ বা ভেলোসিটিটা আছে, সেটা দুটো অংশ আছে। একটা অংশ এই বরাবর, যেটাকে এক্স অক্ষ বলা হয় বা এক্স অ্যাক্সিস বলা হয়, আরেকটা অংশ এই বরাবর, যেটাকে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বলা হয়। তাহলে এই ভি যে আমাদের বেগটা আছে বা ভেলোসিটিটা আছে, তাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি বা দুটো উপাংশে ভাগ করতে পারি বা দুইটা কন্ট্রিবিউশন আকারে ভাগ করতে পারি। যে আচ্ছা, এক্স অক্ষ বরাবর কন্ট্রিবিউশন কত, ওয়াই অক্ষ বরাবর কন্ট্রিবিউশন কত। এখন যদি তোমার এক্স অক্ষ বরাবর কন্ট্রিবিউশন বেশি হয়, অনেক বেশি, তাহলে কি হবে? ও সোজা এই বরাবর যেতে থাকবে আর নিচু দিয়ে যাবে, ফিল্ডার ধরে ফেলবে। যদি ওয়াই অক্ষ বরাবর কন্ট্রিবিউশন বেশি হয়, তাহলে কি বেশি উপরে উঠে যাবে, তখন তোমার ফিল্ডারটা ক্যাচ ধরে ফেলবে। যদি এক্স আর ওয়াই এর কন্ট্রিবিউশনটা ব্যালেন্সড হয়, তাহলে সুন্দর মতো একটা ছক্কা হবে, ফিল্ডারের মাথার উপর দিয়ে বলটা চলে যাবে। তাহলে আমরা এইভাবে বের করতে পারি যে আচ্ছা ঠিক আছে, আসলে আমাদের এই ভেলোসিটিটার এক্স এবং ওয়াই এক্সিস বরাবর কিরকম পরিমাণ কন্ট্রিবিউশন থাকা উচিত, যেন আমাদের এই বলটা ছক্কা হয় বা ফিল্ডারকে বিট করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা ভেক্টর রাশিকে যদি আমরা উপাংশ বা কম্পোনেন্টে ডিভাইড করি, আমরা তার প্রতিটা দিক বরাবর আসলে তার কিরকম পরিবর্তন হচ্ছে, কিরকম তার চেঞ্জেস আছে, সেগুলো আমরা বের করতে পারি। আমরা কি লজিক বুঝছি? আচ্ছা, তাহলে আমরা কেন উপাংশ বের করে আগে সবার মাথায় ঢুকছে। ভেক্টর কি কার্ভ হতে পারে? হ্যাঁ, অফকোর্স, হইতেই পারে। বাট এটা কার্ভ হলে তখন আবার ঘূর্ণন ভেক্টর, তখন আবার আলাদা কাহিনী আছে। লম্বাংশে আসেন, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তো উপাংশ যারা পরস্পর লম্ব, অর্থাৎ আমরা বললাম যে আমরা উপাংশে ভাগ করব বা আমরা কম্পোনেন্টে ভাগ করব। এখন উপাংশের মধ্যে একটা স্পেশাল কাইন্ড অফ উপাংশ আছে, যেটাকে আমরা বলি লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, মনে করেন এটা হচ্ছে ফোর্স এফ, একটা এই বরাবর যাবে F1, আর একটা এই বরাবর যাবে F2, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এটাকে আমরা বলছি লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। অর্থাৎ যদি আমরা এমন ভাবে দুইটা ভেক্টরে প্রকাশ করতে পারি বা যোগফল আকারে দেখাতে পারি বা সামেশন আকারে দেখাতে পারি, যারা পরস্পর 90 ডিগ্রিতে আছে, তবে তাদেরকে আমরা লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বলবো। লজিক বুঝছি? কারো কনফিউশন আছে? ওকে, ডান। এই হচ্ছে এফ ভেক্টর। আমাদের এফ ভেক্টরটা দুটো উপাংশ, একটা এফ এক্স বরাবর আর একটা এফ ওয়াই বরাবর। তাহলে এফ এক্স আর এফ ওয়াই যদি থাকে, তাহলে দেখেন এফ এক্স হচ্ছে এফ কস থিটা, এফ ওয়াই হচ্ছে কি এফ সাইন থিটা। তাহলে মাথায় রাখবেন, এটা হচ্ছে ইজি ওয়ে টু রিমেম্বার। কি ইজি ওয়ে টু রিমেম্বার? তার আগে বুঝে যে আমাদের এই এফ ওয়ান এফ টু বের করলাম কিভাবে। এই হচ্ছে এফ ফোর্স, একটা কম্পোনেন্ট এই বরাবর, একটা কম্পোনেন্ট এই বরাবর, তাই না?
তা আমরা বললাম এটা হচ্ছে থেটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে এটার সাথে। তাহলে এখন আমাকে কেউ বলতে পারবেন এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এটাকে যদি আমরা এফ এক্স ধরি, যে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কত বা উপাংশ কত, তাহলে আমরা কি বলতে পারি এই ত্রিভুজে ট্রায়াঙ্গেলে আমরা যদি কস থেটা বের করি তাহলে কি হবে, কে বলতে পারবেন? এনিওয়ান? দেখি সৌরভ, বলো তো কি হবে, বলো তো কস থেটা কি হবে এই ট্রায়াঙ্গেলে, বলো বলো। ভূমি বাই অতিভুজ হবে না? হ্যাঁ, ওই যে কাজী ইসলাম ঠিক লিখছে, ভূমি বাই অতিভুজ, আমরা বলতে পারি বেস বাই হাইপোটেনাস। তাহলে আমরা কি লিখতে পারি এফ এক্স ইজ ইকুয়াল টু এফ কস থিটা, আর গুণন করে। কার কার বুঝতে সমস্যা আছে আর গুণন? সবাই বুঝছেন? নাইনের বাচ্চারা বুঝছো আর গুণন? তোমাদের অনেক সময় বুঝতে সমস্যা হয় কারণ তোমরা নতুন নতুন দেখতেছো এটা। বুঝছেন? ওকে, গুড। তাহলে আমরা এফ এক্স এফ কস থিটা বুঝছি। সিমিলার রিজনে এটা যদি এফ ওয়াই হয়, এটাও এফ ওয়াই, তাহলে এটা কি এফ ওয়াই সাইন থিটা। তাহলে এফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা। আমরা কি লজিক বুঝতে পারছি? কোনটা আরেকবার বলতে হবে বলেন? এফ এক্স বাই এফ ইজ ইকুয়াল টু কস থিটা, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এফ কস থিটা। সিমিলারলি ট্রায়াঙ্গেলে তুমি যদি সাইন থিটা নাও, তাহলে এফ ওয়াই বাই এফ, অর্থাৎ এফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা। ক্লিয়ার? কনফিউশন আছে? না থাকলে আমরা এখানে সুন্দর মতো এটা লিখতে পারি। এখন এটা তো মনে রাখা কঠিন, কসই কেন, কারণ কস দিলে আসবে, নাহলে তো আর আসবে না। কারণ এটা তো মনে রাখা কঠিন। তো আমরা একটা সহজ মেথড শিখেছি, যার সাথে কোন সে হবে কস, যার সাথে কোন শেষ দিয়ে হবে কস। অর্থাৎ এই ট্রায়াঙ্গেল যদি আমি ধরি, তাহলে দেখা যাবে এই থেটাটা হচ্ছে যে এটার সাথে আছে, তাহলে এফ এক্স এর সাথে না থেটাটা, তাহলে এফ এক্স এর জন্য হবে কস থেটা। আর দেখো যার সাথে অ্যাঙ্গেলটা নাই, সে অপোজিটটা হচ্ছে কি ওয়াই, মানে সাইন থেটা। এফ ওয়াই হলে এফ সাইন থেটা। তুমি বলতে পারো ভাইয়া যদি তাহলে আমরা এটাকে অ্যাঙ্গেল ধরতাম, আলফা অ্যাঙ্গেল ধরলাম, তাহলে কি আসতো জানো? তাহলে আসতো এফ এক্স ইজ ইকাল টু এফ সাইন আলফা, আর এফ ওয়াইটা তখন আসতো এফ কজ আলফা। তুমি কি জান কি ত্রিকোণমিতি হিসাব করে চলে আসবে, কারণ কি তখন এই অ্যাঙ্গেলটা এই এফ ওয়াই এর সাথে আছে। তাহলে মনে রাখার উপায় কি, যার সাথে কোন সে হবে কস। লজিক বুঝা গেছে? কারো কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করার মানে করলে আর কি আমাদের ম্যাথ করতে ইজি, আর এই কারণে আমরা ডিভাইড করা শিখছি। আমরা যখন বড় হবো তখন পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ছাড়া আর অনেক কিছু ডিভাইড করা শিখবো, এটা এখন আমাদের আসে নাই। ইন্টারমিডিয়েটে ভেক্টর উঠলে পড়বা। এটা আমি পড়াইতাম না, বাট এটা এখন পড়ানো লাগতেছে, বিকজ দের ইজ এ হাই পসিবিলিটি তোমাদের যদি কোনো স্কুলে হেলানো দল দিয়ে দেয় যেন তোমরা আটকায় না যাও, তোমাদের জন্য আমাকে শিখাইতে হচ্ছে। নাহলে আমি শিখাইতাম না, এটা এটা তোমাদের সিলেবাসেও নাই, টু বি অনেস্ট। বুঝতে পারছি? এটা অ্যাডভান্স পড়া, বাট শিখাইতে হচ্ছে। এখন আসেন আর একটা ইম্পর্টেন্ট পড়ায় চলে যাই। ইম্পর্টেন্ট পড়ায় যাওয়ার জন্য আমরা জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমার কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে, প্রশ্নগুলো একটা আপনারা দেখে আমাকে অ্যান্সার করেন। কোয়েশ্চেন নাম্বার 1, একটি ভেক্টরের কয়টি উপাংশ হতে পারে? কি মনে হয়? এটা আপনারা গেস করেন, আপনাদের আমি আইডিয়া শুনি। একটি ভেক্টরের সর্বোচ্চ কয়টি উপাংশ সম্ভব? 3টা। ওকে, বাকিরা? আনলিমিটেড। ওকে, ইনফিনিট। 360টা। ওকে, বাকিরা বলো। জেনি বলো তো কত হবে? এই বলো না কেন, বলো বলো। 4টা। ব্যাটম্যান বলছে 4টা। 5টা। তোমাকে এখন র্যান্ডম বলতেছো, মানে মন চাচ্ছে একটা বলে দেখি। অসংখ্য, ইনফিনিট। এটা ক্লাস করার সাথে কি সম্পর্ক? আমি আজকেই পড়াইলাম বাবা, উপাংশ আজকেই পড়াইলাম, মানে না আগের দিন পড়াইছে, আজকে একবার একটু রিমাইন্ডার দিলাম। তো ভাইয়া অসংখ্য কেন সম্ভব? এই দেখেন একটা ভেক্টর দিলাম আমি, এ ভেক্টর। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটাকে 2টা ভাগে ভাগ করা যায়। ইটস লাইক তোমার দুইজন বন্ধু তোমাকে 2 বরাবর টানতেছে, যার কারণে তুমি এই বরাবর গেছো। দিলাম এটার নাম A1, এটার নাম A2। আমার একটা প্রশ্ন আছে ভাইয়া,
এখন আমি তোমাকে বলি তোমার আরো দুইটা বন্ধু আসছে, তো আরো দুইটা বন্ধু এসে তোমাকে একজন এই বরাবর টানতেছে আর একজন এই বরাবর টানতেছে, একই মানে ফোর্স দিয়ে, একই পরিমাণ বল দিয়ে। তাহলে আমাকে বলেন, এই A3 আর A4 যে আপনাকে দুই বরাবর টানলো, এতে কি আপনার কোনো এক্সট্রা মুভমেন্ট হবে যে দুইটা জাস্ট পরস্পর অপোজিট হয় এবং তার একই ফোর্সে টানে? কি মনে হয় আপনাদের A3 আর A4 ইন্ট্রোডিউস করার কারণে আমাদের কোনো চেঞ্জ আসবে কিনা? গেস করেন, বলেন। মৌনেম বলছে নো, জেনি বলছে নো, আর কারো আইডিয়া? রাহিদ বলছে নো, সে যদি বলছে আসবে। সে যদি কি আসবে, চেঞ্জ কিরকম চেঞ্জ আসবে, কোন দিকে যাবে? A3 এর দিকে, A4 এর দিকে, A1 এর দিকে, A2 এর দিকে, কোন দিকে যাবে? হ্যাঁ, কোনো চেঞ্জ আসবে না। আপনাকে আরেকটু সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যে আপনি দাঁড়ায় আছেন, আপনাকে আপনার এক হাত ধরে এক বন্ধুর দিকে টানতেছে, আরেক হাত ধরে আরেক বন্ধুর দিকে টানতেছে। এখন কি হলো, আপনার সামনের পিছন থেকে আপনার দুইজন বন্ধু আপনাকে ধাক্কা দিচ্ছে। বাট ভাই, সামনে পিছন থেকে যখন দুজন বন্ধু আপনাকে ধাক্কা দিবে, এই দুজন যদি সমানভাবে ধাক্কা দেয়, তাহলে আপনার কোনো মুভমেন্ট আছে? নাই, আপনি এখানে স্থির দাঁড়ায় আছেন। তাহলে আমরা এই যে A3 A4 আনলাম, এতে কি আমাদের আদৌ কোনো চেঞ্জ আসতেছে? আসতেছে না। তার মানে আমরা বলতেই পারি যে ভাইয়া A1 A2 A1 A2 যোগ করলে কি আসে? এ। হ্যাঁ, বেঁচে থাকবা কিনা সেটা আসলে আমাদের কনসার্ন না। ফিজিক্স ডাজন্ট কেয়ার ইফ ইউ লিভ, ফিজিক্স অনলি কেয়ার তোমার মুভমেন্ট আছে কিনা, সেটা জিন্দা হওয়ার মুদ্রা। তাহলে এই সাইডটা যোগ করলাম, যোগ করলে কি পাওয়া গেল বাচ্চা? এ পাওয়া গেল। অর্থাৎ এই দুটা যোগ করলে এ পাওয়া যায়, এই চারটা যোগ করলে এ পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে আমরা চাইলে এরকম আরো অনেক অ্যাড করতে পারি। আমরা মনে করি আরো দুইটা দিয়ে দিলাম, যে নে আরো দুইটা দিলাম, একটা এই বরাবর আর একটা এই বরাবর। যদি আর এই দুইটা যোগ হয় তাহলে কি হবে বলেন তো? এই দুইটা যোগ হইলেও আমাদের আউটপুট সেম থাকবে। আচ্ছা, আমি এটাই বুঝাইতে চেষ্টা করতেছি আপনাকে, যে আসলে দিন শেষে আপনি যত ইচ্ছা কম্পোনেন্ট বা উপাংশ যোগ করেন না কেন, দিন শেষে ঘটনা কি? সেম, একই ঘটনা হবে। হ্যাঁ, ভেক্টর নোটেশন সবসময় রাইট সাইডেই হবে, একটাই নোটেশন। আর আপনাদের অনেকে কনফিউশন যে ভাই তাহলে আপনি এই যে এই ম্যাথ করানোর সময় অ্যান্সারটা দিয়ে নিন, অনেকে জিজ্ঞেস করছিলেন। আপনার ঈদের ছুটিতে আমাকে অনেক জ্বালাইছেন, আমি একটা মিনিট শান্তি পাইনি আপনার হারাত। আর তুমি এমন কেন, তুমি ঈদের সময় পড়তে বসছো কেন? তো অনেকে জিজ্ঞেস করছে ভাই তাহলে আপনি এই ডিরেকশন দিচ্ছেন কেন? ভাই এগুলো জাস্ট আমি সহজে বুঝাই দিচ্ছি আর কি। হ্যাঁ, ডিরেকশন গুলো সহজে বুঝার জন্য দিচ্ছি। যাচ্ছে এই সাইডে মানে এই বরাবর যাচ্ছে, এই সাইডে মানে এই বরাবর যাচ্ছে। জেনারেলি ভেক্টর প্রকাশ করতে হলে আপনার শুধুমাত্র এরকম ভাবেই হবে, একদিকেই যাবে, ঠিক আছে? এটা জাস্ট শুধু তোমাদেরকে এক্সট্রা বুঝেছি। হ্যাঁ, সমানভাবে না টানলে মুভমেন্ট হচ্ছে, না টানলে মুভমেন্ট। আমি just তোমাকে বুঝাতে চেষ্টা করতেছি। আমি, হ্যাঁ দেওয়া লাগবে। আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমি চাইলে এই এ ভেক্টরকে অনেকগুলো উপায়ে ভাঙতে পারি, যত ইচ্ছা তত। এর মানে কি, আমি চাইলেই অসংখ্য উপাংশ পেতে পারি। লজিক বুঝা গেছে? আইডিয়া ক্লিয়ার হয়েছে? চাইলে লিখে রাখতে পারেন। অর্থাৎ অসংখ্য উপাংশে প্রকাশ করা সম্ভব। ইটস পসিবল টু এক্সপ্রেস। এই সৌরভ, বুঝছো? সৌরভ, তুমি না বুঝলে কিন্তু মাইট দেবো একদম। It's possible to express vectors in infinite components. So আপাতত বুঝতেছো? আচ্ছা, হঠাৎ করে ক্লাস করা শুরু করছো তো একটু প্যারা লাগবে, প্যারা নেই। ওকে, ক্লিয়ার হয়েছে? আগাতে পারি? আদিত্য বুঝছো? অমিতাভ বুঝছো? হ্যাঁ, ইজি, গুড। ইজি বলতেছি, এগুলো সব ইন্টারেস্ট পড়াচ্ছি বিকজ লাগবে আর কি। তাহলে এটা আমরা গেল। তাহলে আমরা কি শিখলাম? লম্বাংশ হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন। এখন আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে। এটা নুসাইবা আমাকে বলবে, যেহেতু নুসাইবা বলছে অনেক সহজ। লম্বাংশ কি শুধুমাত্র এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর হবে? উইল পারপেন্ডিকুলার কম্পোনেন্টস, বলেন দেখি ইয়েস অর নো। পেন্ডিকুলার কম্পোনেন্টস
ইয়েস, আচ্ছা। বি only divided to x and y axis. ইয়েস, সবাই বলছে ইয়েস। ওকে, উত্তর হচ্ছে নিহি, নো। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হওয়ার শর্ত বা কন্ডিশন হচ্ছে দুটি উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দুটি উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। Angle between two components is 90 degree. আচ্ছা, এখন কেন, তাই না? ইন্টারেস্টিং জিনিস। দিস ইজ ওয়াই ফিজিক্স ইজ সো ফান ভাইয়া। আমার ফিজিক্স পড়াইতে মজা লাগে একটাই কারণে, বিকজ দেয়ার আর সো মেনি থিংস দ্যাট ইউ ক্যান লার্ন ফ্রম হিয়ার। আসেন শিখাই আপনাকে। এটা রিজন হচ্ছে ভাইয়া, যখন আপনি ভাঙতেছেন, চলো আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই যে হচ্ছে যে আমাদের একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা এই বরাবর আর একটা এই বরাবর, রাইট? ঠিক আছে, এটা দুইটা এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাদেরকে আমরা লম্বাংশ বলছি। এটা এক্স, এটা এ ওয়াই, তাদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই সেম এ ভেক্টরটাকে চাইলে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। আমার বইয়ে কি অনেক ভুল? কোন বইয়ে? বানান কিসে, কেমিস্ট্রিতে নাকি? কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি তুমি যদি ফার্স্ট এডিশন পেয়ে থাকো এবং ফার্স্ট অধ্যায়ে পড়ে থাকো তাইলে ভুল পাবা। ফার্স্ট অধ্যায়ে আমরা যে কারেকশন পার্টটা দিছিলাম, আনফরচুনেটলি আমাদের যে ভেন্ডর সে বোকামি করে নন কারেকশন পার্টটাই প্রিন্ট করছিল। সেকেন্ড এডিশনে হচ্ছে যে সবগুলা ঠিক করা হয়ে গেছে অলরেডি। অবশ্য সেকেন্ড এডিশনে কারো স্পেলিং মিস্টেক পাওয়ার কথা না, কেউ পায়ও নাই মোস্ট অফ। হ্যাঁ, বললাম না, ফার্স্টটাতে যেটা হয়েছে যে বানান ভুল ছিল অনেক, ওই বানানগুলো আমরা ফিক্স করে দিচ্ছি। ধরার কিছু নাই, তুমি যদি বুঝো যে বানান ভুল আছে তাহলেই তো হয়েছে। মানে এমন তো না যে কন্টেন্টে ভুল আছে, বানান ভুল তো তুমি নিজেই ফিক্স করতে পারবে। এই জন্য আমরা এটা না প্যারা নেই নি। কার্বন পসা যাই নাকি, জিজ্ঞেস করে তাহলেই হবে। ওকে, এটা গেল হচ্ছে এ ভেক্টর। তো আমরা এখানে একটা অ্যাঙ্গেল দিলাম থেটা, এটাকে দিলাম আমরা A1, এটা দিলাম আমরা A2। A1 আর A2 যদি থাকে তাহলে দেখেন এদের মাঝখানেও আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো দেখতে হবে, তোমাকে ছবি দিলে বুঝতে পারবো কি ওটা কি হওয়ার কথা। বা আমি চাইলে হচ্ছে ফার্স্ট অধ্যায়ের 4টা পেজে ছবি তুলে দিতে পারি, দেন ইউ ক্যান কারেক্ট ইউর সোর্স, কোনো প্যারা নেই। তো এখানে যেটা হবে, হ্যাঁ তুমি যদি এখন আমাকে নাম কি ঈদের মধ্যে জ্বালাও তাহলে কেমনে হবে ভাইয়া? ঈদের মধ্যে জ্বালালে তো আমি অফকোর্স তোমাকে রেসপন্ড করবো না, আমি তো একটা মানুষ, আমার তো একটু ঈদ টিদ খাইতে হবে, তাই না? ওকে, এখন হচ্ছে যেটা এ ভেক্টরে দেখেন এক্স এ ওয়াই, ঈদের আগেও ভাই কমন রুট 27 রমজানের পরে সব অপারেশন বন্ধ। এ ওয়াই এক্স এ ওয়াই। আর আরেকটা জিনিস তোমার বোঝা লাগবে, আমার সব টেক্সট আমি নিজেও দেখি না, টিম দেখে। আই হার্ডলি, মানে তোমরা সারাক্ষণ আমাকে অনলাইন দেখো, আমি অনলাইন থাকিও না, এটা আমার টিম চালায় সারাক্ষণ। এক্স এ ওয়াই যেমন হচ্ছে তোমার লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, ঠিক একইভাবে বাচ্চা এখানে A1 A2 ওরাও ভাইয়া লম্বাংশ। অর্থাৎ লম্বাংশ হইতে হইলে জাস্ট তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলেই হইল। না, আমার টিম ফিজিক্স পারে না, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলেই হইল।
ঠিক আছে, তাদেরকে যে এক্স ওয়াই এক্সিস বরাবরই থাকতে হবে সেটা কোনো বাধ্যবাধকতা নাই। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে এতটুকু? এ ওয়ান একটু স্মলার কি হবে বুঝিনি। ও আচ্ছা, মানে সাইজে হ্যাঁ কাইন্ড অফ ট্রু, স্মলার হবে। ঠিক করে দিন। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি 90 ডিগ্রি থাকলেই হবে, এক্স ওয়াই অ্যাক্সিসে থাকতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। অবজেক্টের মুভমেন্ট তো এদিক বরাবরই হচ্ছে, এটা তো তার লব্ধি, অবজেক্ট এই বরাবরই যাচ্ছে। বুঝতে পারছি? যে কোনো দিকে হতে পারে কিনা? হ্যাঁ যে কোনো দিকে, তুমি এটাকে এমনি এমনও দিতে পারতা। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, বইও আমরা উপাংশ মানে পুরো আলাদা করেই বুঝাই দিচ্ছি এটার মধ্যে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে হচ্ছে যে আমাদের উপাংশ কিভাবে কাজ করে এন্ড কি, আমরা উপাংশের অনেক বেসিক শিখছি। এখন উপাংশ যদি বেসিক শিখে ফেলি তাহলে আমাদের উপাংশ রিলেটেড আর কোনো আলোচনা নাই। চলেন আমরা চলে যাই হচ্ছে তার পরবর্তী অংশে। আমরা কোন অংশে চলে যাব? লিখে ফেলেন, প্রতিক্রিয়া বল। আচ্ছা তার আগে লেখেন হচ্ছে ঘর্ষণ বল, নতুন টপিক লেখেন, ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। তো ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স শেখার আগে উই নিড টু লার্ন আ ভেরি ইম্পর্টেন্ট থিং। না ফার্স্ট পেপার বাদে কোনো চ্যাপ্টারে সেরকম কিছু নাই, যে বললাম না ফার্স্ট চ্যাপ্টারের এমস নাম কি, বানানটাতে ঝামেলা ছিল, বানানটা ফিক্স মানে আমি ফিক্স করে দিছি, বাট ওরা আগেরটাই পাঠায় মানে প্রিন্ট করে ফেলছে। না আইসিটি ফিজিক্সে কোনো সমস্যা নেই, আর আইসিটি ফিজিক্স পরে আমি পুরোটা নিজে নিজে দিছি। তোমাদের বায়োলজি বই দেখবা? তোমাদের বায়োলজি বই দেখাই না মনে হয়, ওয়েট দাঁড়াও দেখাই এক সেকেন্ড। নতুন টপিকে যাওয়ার আগে তোমাদের বায়োলজি বই দেখাই। কই গেল এসএসসি বায়োলজি? এই যে বায়োলজি বই দুইটা পার্ট, একটা থিওরি আর একটা হচ্ছে যে, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ছো, তো এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। দেখো ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা করছি, প্রত্যেকটার সাথে সাথে বোর্ডে কোন কোয়েশ্চেন আসলে লিখে দিছে, যে যেমন দেখো হিস্টোলজি, এটা হচ্ছে যে অলরেডি কুমিল্লা বোর্ডে আসছে, তো লেখা আছে সাথে সাথে, যেন তোমরা পড়ার সময় বুঝে ফেলতে পারো। এগুলা করা আছে, দেন জীব জগৎ, না ওইটা ফিক্স করাই আছে। মনেরা আছে, এই যেগুলো সব সুন্দর মতো দেওয়া। তারপরে এটা গেল, এটা গেল, এই তো এটা হচ্ছে যে আপনাদের বায়োলজি বই। ছবির কি হয়েছে? ছবি তো সব ঠিকই আছে। না ইমেজ কোয়ালিটি তো যা থাকার তাই, ইমেজ কোয়ালিটি তো কোনো ঝামেলা থাকার কথা না। তোমার কাছে কি বই পড়ছে বাবা, তোমার ইমেজ কোয়ালিটিতে সমস্যা? না পিডিএফ কোনোটারই বের হবে না। আর এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পার্ট আর কি, যেটা সেকেন্ড চ্যাপ্টার। ওয়েট দেখাই, সেকেন্ড চ্যাপ্টার এই যেখানে সেকেন্ড চ্যাপ্টার। সবগুলা বই মনে হয় 300 টাকা, আমাদের হলো 5টা যে বই, এই আর কি কাহিনী। ঠিক আছে, হ্যাঁ সবগুলা বই মিলাই প্যাকেজ পাবো 300 টাকা। হচ্ছে যে তোমার এমনি সবগুলা বই 2500 আসে মনে হয়, 300 টাকা করে, এই আর কি। ঠিক আছে, সিকিউ দেখতেছি, দাঁড়াও চেক দিই। এই যে আমার ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার ছোট, এখানে আছে 77টা, 16 সাল পর্যন্ত দেওয়া, 16 থেকে 24।
ওকে, এটা বারবার চলে যাচ্ছে কেন এটা? আচ্ছা, আসছে, সরি। পাঁচটা বই বের হয়েছে টোটাল: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি। আচ্ছা, ক্লাসে টাইম যাচ্ছে না, পড়াই, সমস্যা নেই, পরে। বায়োলজি বই আমি আমার ছোট বোন মিলে কাজ করছি মোস্টলি। আর আছে মোটামুটি, মানে 16 থেকে 24 পর্যন্ত যা এমসিকিউ সিকিউ আছে সবই দেওয়া আছে। ইনশাল্লাহ না, মানে আমি চেষ্টা করছি হচ্ছে যে বইটাকে এমন ভাবে বানাইতে যেন তোমাদের এক্সট্রা কোনো বই লাগে না। না, দুই পার্ট না, মানে হ্যাঁ, বইয়ের দুইটা পার্ট, মানে হচ্ছে যে বইটা একটাই থাকবে, বাট একটা পার্টে থাকবে হচ্ছে সকল থিওরি, একটা পার্টে থাকবে কোশ্চেন। এত আগের বোর্ড কোশ্চেন আসবে আমাদের, যেগুলো রেলেভেন্ট ওগুলো দিচ্ছে, সব তো আর দেয়নি, মানে যেগুলো যেগুলো আসার মতো ওগুলো দিচ্ছে, যেগুলো লাগবে না ওগুলো তো আর দিই। এই আর কি, সেটার মধ্যে মোটামুটি সব কোয়েশ্চেন দেওয়া আছে, সিকোয়েন্স সব দেওয়া আছে। ভালো। আগাই, আমাদের অনেক পড়াশোনা মানে হয়েছে, আলোচনা আগাই যে টপিক ঘর্ষণ বল বাচ্চারা। তো টপিক ঘর্ষণ বলের মধ্যে আমরা কিভাবে কি করব সেটা হচ্ছে যে একটা একটা করে দেখতে থাকি। ঘর্ষণ বলের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এইটা। দেখেন, আমরা আগে জানতে চেষ্টা করি ঘর্ষণ বল কি। বই টোটাল প্যাকেজ হচ্ছে পাঁচটা বই, পাঁচটা বই 2300 টাকা। ওটা যাবে, ঈদের পরে মার্কেটিং শুরু করবো, এখনো তো সবাই ঈদের ছুটিতে আছে। আগে যাক, শুরু করবো, তারপরে কালকে আর কি বই প্যাক করতে বসছি। তো এখানে দেখেন, ফ্রিকশন ফোর্স কি। ফ্রিকশন ফোর্স বোঝার আগে আমাদের একটা টপিক শেখা লাগবে, সেটা হচ্ছে যে লেখেন ওজন কি। ওজন কি, বা হোয়াট ইজ ওয়েট। ওজন নিয়ে আমাদের একটা খুবই কমন মিসকনসেপশন আছে। ইনফ্যাক্ট আমরা ওজনটাকে বারবারই হচ্ছে যে ভুল বুঝি। যখনই কাউকে জিজ্ঞেস করি আমরা ওজন কি, সে আমাদেরকে এরকম একটা অ্যান্সার দেয়, যে মনে করেন এখানে একজন ব্যক্তি, এই ব্যক্তিটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে একটা প্ল্যাটফর্মের উপরে। প্ল্যাটফর্ম উপর যখন সে দাঁড়িয়ে থাকে, তখন দেখা যায় যে সে একটা ফোর্স দিচ্ছে। সে ফোর্সটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এই ডাব্লিউ তাহলে এম জি ফোর্সটা যখন সে দেয়, তখন সে একটা ফোর্স ব্যাক পায়। কোন ফোর্সটা? এই ডাব্লিউ ফোর্সটাই সে একটা ফোর্স ব্যাক পাবে। আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পড়েছিলাম, আপনি যেই ফোর্স দিবেন আপনি সেই ফোর্সই ব্যাক পাবেন। অর্থাৎ ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান, এটা আমরা বলেছিলাম। ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান। ক্রিয়া আর প্রতিক্রিয়া, বা অ্যাকশন এন্ড রিয়াকশন ফোর্স, এখানেও সেম ঘটনা ঘটে। অ্যাকশন এন্ড রিয়াকশন, এখানে যখন আপনি ফোর্স দিচ্ছেন, তখন আপনি একটা ফোর্স দিচ্ছেন নিচের দিকে, দ্যাট ইজ ডাব্লিউ, এবং এটার কারণে আপনি আরেকটা ফোর্স ফিল করবেন উপরে, সেটা হচ্ছে আপনার আর। এই আরটাকে আমরা বলি রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। প্রশ্ন অনুযায়ী বা নিউটনের সূত্র অনুযায়ী এই ডাব্লিউ এবং আর হচ্ছে পরস্পর সমান, তাই না? ডিরেকশনের কথা চিন্তা করলে ডাব্লিউ এবং আর হচ্ছে মাইনাস হবে এরকম। বাট যদি মানের কথা চিন্তা করি, মান বা ভ্যালু, ইন দ্যাট কেস আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ, তথা আর ইজ ইকুয়াল টু এম জি। অর্থাৎ মাথায় রাখবেন, ওজন একটি প্রতিক্রিয়া বল। আসলে মূলত কি, ওজন হলো প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল না। অর্থাৎ আপনি যা ব্যাক পাবেন, যা ফিল করবেন, তাকে আমরা বলছি ওজন। ওজন হলো প্রতিক্রিয়া বল। ওয়েট ইজ আ রিয়াকশন ফোর্স, যেটাকে আমরা বলছি ওজন, তথা যেই ফোর্সটা আমরা ফিল করি। এবং যেটা আমাকে মাথায় রাখতে হবে, এই যে রিয়াকশন ফোর্সের কথা আমরা বলছি, কি বাক্টার কি ব্যক্তি ব্যক্তি, তোমার কথা আমি বুঝি নাই, ব্যক্তি কি? আচ্ছা, তো ওজন হলো প্রতিক্রিয়া বল, ওয়েট ইজ আ রিয়াকশন ফোর্স। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, আমি যে ফোর্সটা মাটির উপরে দেই সেটা ওজন নয়, আমি যে ফোর্সটা ফিল করি সেটাই হচ্ছে ওজন, বা সেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। এখন এই প্রতিক্রিয়া বল যদি হয়ে থাকে, তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, এই প্রতিক্রিয়া বলগুলো আমরা কিভাবে পাবো, এবং এগুলোর কাজ কি, এগুলো কিভাবে কি ফাংশন করে। এবং প্রতিক্রিয়া বলের কনসেপ্টটা আমাদের একটু পরে দরকার হবে। পার্সেন্টের উপর মহাকর্ষণ বল কি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। অভিকর্ষজ বল, মহাকর্ষজ নয়। তাহলে আমরা এটার মাধ্যমে বুঝলাম যে ঘর্ষণ বল জিনিসটা হচ্ছে যে একটা প্রতিক্রিয়া বল আমাদের দরকার হয়, এটা আমরা এতটুকু জানলাম।
এখন আসেন ঘর্ষণ বলের কনসেপ্টে। এখন লিখেন প্রতিক্রিয়া বল, একটা কথা লিখে রাখেন, প্রতিক্রিয়া বল সর্বদা তলের উপর লম্ব আকারে কাজ করে। এবং তলের সাথে বা তলের উপর দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। Reaction force works perpendicularly on the surface and helps you stand still on the surface. Clear? তোমার অফলাইন টিচার টেন্সর জানে না? এটা আর কেমন কথা, কেন জানবে না? ওজন কি লম্বভাবে কাজ করে? না না না, রাইট না। এই জন্যই কিন্তু আমি বলতেছিলাম ওজনের কাহিনীটা ডিফারেন্ট। হ্যাঁ, ওজন আর প্রতিক্রিয়া বল, মানে এই ক্ষেত্রে ওজনটা হচ্ছে প্রতিক্রিয়া বল, বাট আমি তোমাকে একটু পরে বোঝাবো আসলে কি হয়। আমি তোমাকে আরেকটা সহজ এক্সাম্পল বুঝাই। মনে করো তুমি যদি এরকম একটা ঢালু রাস্তায় থাকো, তাহলে তোমার কি বারবার মনে হবে তুমি পড়ে যাবে? কারণ কি? তোমার কিন্তু তখন মনে হবে যে তুমি মানে তলের সাথে খুব একটা শক্ত ভাবে নাই, বিকজ তোমার প্রতিক্রিয়া বলটা কমে গেছে। ঠিক আছে? এই জন্য হচ্ছে তোমাকে এই জিনিসটা পড়ানো। এটা আমাদের সামনে আরো ইন্টারেস্টিং একটা ঘটনা আমরা বুঝবো আস্তে আস্তে। ওজন আর মানুষের ওজন কি এক? হ্যাঁ, মানে সেম কথাই, মানুষ যা ওজন ফিল করে সেটাই তো মানুষের ওজন। ওকে, আচ্ছা, খুবই অদ্ভুত রামিজ, বাট ওকে। লম্বভাবে নাই দেখে পরে যাবো, হ্যাঁ এক্স্যাক্টলি। লম্বভাবে নাই দেখে না, তোমার ফোর্সটা আসলে কম, এই জন্য আমরা শিখবো শিখবো তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার আরো পাবা, আর একটু সময় দাও, গ্রাজুয়ালি বুঝবা। আমাকে স্টেপ বাই স্টেপ পরে তো দেখবা সবই বুঝে ফেলছে। ওকে, এতটুকু হয়েছে না? তাহলে এখন আসেন আমরা ফ্রিকশন ফোর্সের অ্যাকচুয়াল ব্যাখ্যায় যাই। যেহেতু আমার ফ্রিকশন ফোর্সের স্লাইডটা বানানো আছে, আমি স্লাইডটা থেকে তোমাদের নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি আর কষ্ট করে একবার সংজ্ঞাগুলো লিখতেছি না, স্লাইড গুলো আমার কাছে বানানো আছে, আমি তোমাকে স্লাইডটা দেখাচ্ছি। ওয়েট হয়ে গেল, কোথায় গেল? ওকে, এটা গেল। হোয়ার ইজ মাই ফ্রিকশন ফোর্স? পেয়েছি, বানানো আছে, চলো আমরা এটা নিয়ে কাজ করি। অনেক অনেক ফ্রিকশন ফোর্সের কোনো মানে শেষ নাই, বুঝছো? বহুত ম্যাথ করা যায়, আমরা সব করবো না, আমাদের লেভেলে যা যা আছে তাই করবো। জাস্ট বলতেছি ফ্রিকশন ফোর্স অনেক কিছু করানো যায়। আর তোমরা যদি চাও তোমাদের আমি অ্যাডভান্স ইন্টারের মেথড দিয়ে রাখতে পারি, তো শিখতে চাইলে, কারণ আমার ইন্টারের বইও তো আমার লেখা আছে, চাইলে করতে পারবে আর কি। ইচ্ছা তোমাদের, বাট আমার ওটা জ্বালিতে পারবে না। আসেন আগাই। আমরা প্রথমে চলে যাই হচ্ছে যে ফ্রিকশন ফোর্সের কনসেপ্ট নিয়ে। ফ্রিকশন ফোর্স কাকে বলে? বিশাল বড় একটা সংজ্ঞা লিখে দিই, দেখছেন, হিউজ একটা সংজ্ঞা। তো আগে আমরা সংজ্ঞাটা বুঝবো, বাট সংজ্ঞাটা দেওয়ার আগে আমরা হচ্ছে যে আগে সুন্দর মতো আইডিয়াটা বুঝবো। আমি যদি একটা তলের উপরে একটা অবজেক্ট রাখি এবং এই অবজেক্টটাকে আমি এরকম করে ঘষা মাজা করে আগাইতে থাকি, দেখা যায় যখনই হচ্ছে যে আমি তলের উপর দিয়ে যাব, তখন তলের সাথে আটকায় যাব। এই যে দেখেন যে তলের সাথে আটকায় যাচ্ছে, এটার কারণে ফ্রিকশন ফোর্স তৈরি হয় বা ঘর্ষণ বল তৈরি হয়। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন আছে ভাইয়া, কেন এটা হয়? এটা রিজন হচ্ছে তলটা অমসৃণ বা রাফ। মাইক্রোস্কোপিক্যালি বা আমরা যদি এটাকে একদম ক্ষুদ্রভাবে দেখার চেষ্টা করি, আপাত দৃষ্টিতে আমাদের যেখানে হচ্ছে যে তলের নিচে মনে হয় এটা অনেক স্মুথ, কোনো তলই স্মুথ না, বরং সেখানে আঁকা বাঁকা লক্কর জক্কর বোধ কিছু আছে। এই তলটা এখানে যে ভিতর দিয়ে ঢুকে গেছে, দেখছো? তো যেটা হয়, দুইটা অমসৃণ তল বা দুইটা রাফ সারফেস যখন একটার উপর আরেকটা থাকে, তখন কি এরকম ভিতরে ঢুকে যায়, খাঁচকারা খাঁচকারা গুলো ভিতরে ঢুকে যায়। এগুলোকে আমরা বলি অ্যাসপেরিটি। কি বলি? অ্যাসপেরিটি। অ্যাসপেরিটি লেখা আছে, যেগুলোকে বলে অ্যাসপেরিটি। ঠিক আছে? বা অমসৃণতা। এই অ্যাসপেরিটি গুলো একটা একটার মধ্যে ঢুকে যাওয়ার কারণে এটা এটার উপর দিয়ে যাওয়ার সময় বাধা পায়।
এই বাধা যে পাচ্ছি এটাকে আমরা বলছি ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, আমরা কি ঘটনাটা বুঝছি? তাহলে মাথায় রাখতে হবে ঘর্ষণ বল কেন সৃষ্টি হয়? অমসৃণতার কারণে বা তলের মধ্যে যে আমাদের অ্যাসপিরিটি গুলো আছে তার কারণে। সো ইটস ইম্পসিবল টু আইডেন্টিফাই রেজিস্ট্যান্স। সরি, প্রতিটি আচ্ছা এটাকে আমরা বলছি, আচ্ছা তাহলে লিখে ফেলেন ফ্রিকশন ফোর্স কেন তৈরি হয়। দেখেন, অমসৃণ তলের জন্য ফ্রিকশন ঘর্ষণ বল তৈরি হয়। অমসৃণ তলের জন্য ঘর্ষণ বল তৈরি হয়। ঘর্ষণ বল তৈরি হয়। লেখেন ফ্রিকশন ফোর্স is produced due to rough surface. অমসৃণ তলের জন্য ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে। আচ্ছা আবার বুঝাই দিচ্ছি। এইটা একটা তল, তলের উপর দিয়ে একটা ব্লক আগাচ্ছে, ব্লকের এই খাঁচকাটা গুলো এই তলের খাঁচকাটার মধ্যে ঢুকে বসছে। তো ঢুকে পড়ার কারণে যখন তুমি এটাকে মুভ করাতে চাচ্ছ, এই খাঁচকাটা গুলো বাধা দিচ্ছে। এটার কারণে ফ্রিকশন বা ঘর্ষণ বল তৈরি হচ্ছে। ঘর্ষণ বল মানে কি? ঘষাঘষির কারণে যে বল তৈরি হয়। সিম্পল ভাষা, বুঝছেন? আচ্ছা, এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া ওজন কি? মাত্রই তো বললাম তুমি যে বলটা দাও সেটাই ওজন, আর তুমি এটা কারণে একটা বল ফেরত পাও, এটাই। সব ধরনের প্লেন অ্যাসপিরিটি থাকে, অফকোর্স থাকে, মাইক্রোস্কোপিক্যালি দেখলেই পাবা। বাবা আমি বুয়েটে এমএমই তে পড়াশোনা করছি, এতে কি যায় আসে? আচ্ছা দেখেন, এখন আমি যেটা বলতেছিলাম, আমাদের এখানে হচ্ছে তল অমসৃণ। যেটা বলছিলাম, এই যে আমাদের তলের অমসৃণতা আছে, এই তলের অমসৃণতার জন্য আমাদের সাধারণত কি সৃষ্টি হয়? বাধা সৃষ্টি হয়। তো খেয়াল করে দেখেন হোয়াট হ্যাপেন্স হিয়ার। আপনি এই বরাবর ধাক্কা দিচ্ছেন, এই বরাবর আপনি কিছু হলেও হচ্ছে যে ফোর্স ব্যাক পাচ্ছেন। হিয়ার কামস দি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে ভাই, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, যেখানে অনেকগুলো খাঁজ কাটা আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আপনি যদি জিজ্ঞেস করি ভাই কোন খাঁজ কাটার কারণে কতটুকু ফ্রিকশন তৈরি হবে, আপনি বলতে পারবেন? এনিওয়ান? বলা যা সম্ভব না, পসিবল না। এবং আমি এই কথাটা লিখে রাখছি, প্রতিটি অমসৃণতার জন্য বাধা বের করা সম্ভব না। উই ক্যান নট আইডেন্টিফাই। দ্যাটস ওয়াই আমরা ফ্রিকশন ফোর্স বের করার জন্য এই কোন খাঁজকাটা কতটুকু ঢুকছে এটা নিয়ে আমরা বডি, এটা মাইক্রোস্কোপিক্যালি প্রত্যেকবার যে হিসাব নিকাশ করা পসিবল না। আমরা অন্য মেথড বের করছি। কি মেথড আমরা এখন দেখবো। বাট তার আগে ঘর্ষণ বলের সুন্দর একখানা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা একটু সুন্দর মতো তুলে নেন, বিশাল বড় সংজ্ঞা। এই স্লাইডে যা যা আছে এখন বসে বসে তুলবেন, সুন্দর মতো সংজ্ঞা টাঙ্গা তুলে ফেলেন। আমি একটু পানি খাই, আগে তুলেন তারপর প্রশ্ন করবেন। এই জন্য হচ্ছে যে স্লাইড বানানো আছে, আমার কষ্ট করে সংজ্ঞা লিখতে হবে না। আমরা যদি সিঁড়ির মধ্যে হাঁটি তাইলে ক্লাস করা বলবো 9টা 10 এট বেস্ট। সিঁড়ির মধ্যে হাঁটলে কি হয়েছে? আপনাদের চ্যাপ্টার 2 এর উপর তো এক্সাম হয়েছিল, রাইট? চ্যাপ্টার 3 এর উপরে এক্সাম হবে খুব সুন। আপনাদের ইংলিশ ভার্সনের শীটও অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, তা আপনারা ইংলিশ ভার্সনের শীট গুলো আস্তে আস্তে পেতে থাকবেন। আর ইংলিশ ভার্সনের বইয়ের কাজও শুরু হয়ে গেছে, আশা করি বই খুব সুন পেয়ে দিতে পারবো। বায়োলজি বইটা ভালো হয়েছে আল্লাহর রহমতে, মানে প্রত্যেকটা বই আগেরটা থেকে বেটার হচ্ছে। যেমন ফর এক্সাম্পল আপনার গাণিতিক ফিজিক্সটা পেলে অনেক খুশি হবেন, গাণিতিক ফিজিক্স লেজিট গুড। আমি বেশ ভালোভাবে করছি, আমি কারো হাতেও দিই না, পুরোটা নিজে করছি। থার্ড চ্যাপ্টার শীট দিছিলাম তো, অ্যাজ ফার আই রিমেম্বার। না দিয়ে থাকি এখন পোস্ট করে দিব, সমস্যা নেই। আমি আর কি একটু ঈদের সময় কোনো কাজ মাথায় নিই না, বিকজ অনেক বেশি প্রেশার হয়ে যায়, নিড আ ভেকেশন। এক্সাম কোথায় দিবা? এক্সাম অ্যাপ যাতে দিবা, গুগল শিটে দিবা? হ্যাঁ অফকোর্স, ইন্টারের পরে যদি অ্যাব্রোড যেতে চান যাবেন, খারাপ আইডিয়া কেন হবে? অনেকেই যায়, আমার অনেক ফ্রেন্ড ইন্টারের পরে বাইরে গেছে, ভালো করছে। কোন অ্যাপ? গুগল ফর্মে নেই, আমরা আগে সফটওয়্যারে নিতাম। বাট সফটওয়্যারে নিলে যেটা হয় হচ্ছে যে আপনারা আর এক্সাম দেওয়ার সুযোগ পান না, এই জন্য আমরা সব গুগল ফর্মে নিবে এখন থেকে। যেন আপনারা যদি মিসও করেন তাহলে আবার দিতে পারবেন নিজের মতো করে। ফুল দেখা যাচ্ছে না? এই নেন, এবার দেখা যাচ্ছে আই গেস।
ফ্রিকশনের সংজ্ঞাটা তুলে ফেলান তাড়াতাড়ি। এটা একদম অরিজিনাল সংজ্ঞা বলতে পারেন, 7-8 ঘন্টা ধরে পড়লে নিচে কি চান্স পাবেন? হ্যাঁ, নো ওয়ান নোজ কে চান্স পাবে কে চান্স পাবে না এটা বলা tough। হ্যাঁ, 7-8 ঘন্টা পড়লে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়বে, চান্স পেয়ে যাবে এমন গ্যারান্টি। স্কলারশিপের জন্য কত ঘন্টা পড়া উচিত? ভাই দেখেন, আমি অনেক আতেল ছিলাম ভাই, আমি সারাদিনই পড়তাম। এখন আমার জীবনে পড়াশোনা বাদে কিছু নাই। তো কতক্ষণ আপনাদের পড়লে হবে এটা আমি বলতে পারতেছি না। আর আমি স্কলারশিপ পাইছি গেলে ইন্টারমিডিয়েটে, আমার ছোট বোন পাইছে অনেকগুলোতে স্কলারশিপ, আমি পাইনি। সবার হয়েছে? আগে পারি। আমি গল্প করছি বিকজ আপনাদের লেখা শেষ হয়নি। ওকে, লেখা শেষ হয়ে গেছে, আগে যাও। ফোন অ্যাডিক্টেড হয়ে গেছো? ফোনটা আম্মুর কাছে দিয়ে দাও, ঝামেলা শেষ। গুড, ওকে, আগাই। তাহলে আমরা ফ্রিকশন ফোর্সে বিশাল বড় একটা সংজ্ঞা পড়লাম। ফ্রিকশন ফোর্সে কি হয় দেখেন, এই হচ্ছে আমাদের একটা ব্লক। এখন এই ব্লকটাকে আমি এই বরাবর পুশ করতেছি, তাহলে ব্লকটা এইদিকে যেতে চায়। বাট ও যে তলের উপরে আছে সেই তলটাকে বারবার বাধা দিচ্ছে এবং তাকে বিপরীত দিকে যেতে মানে মানে অপোজিট একটা ডিরেকশনে একটা ফোর্স দিচ্ছে, যার কারণে সে যেতে পারছে না। তাহলে যদি আমরা সোজা ফোর্স দিই, মানে এই বরাবর ফোর্স দিই, তাহলে অপোজিট সাইডে যে আমরা একটা ফোর্স পাচ্ছি, এটাকে আমরা বলছি ফ্রিকশন ফোর্স। কি বলছি? ফ্রিকশন ফোর্স। তুমি বলতে পারো তাহলে এত সংজ্ঞা, বড় সংজ্ঞা কেন দিচ্ছে? আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি, এটসেট্রা এটসেট্রা। কাহিনী হচ্ছে কি, মনে করো তুমি একটা তল না, বরং তোমার একটা মোবাইল এখানে রাখা, তারপরে আরেকটা মোবাইল এরকম ঘষতেছো। তাহলে তুমি যদি এই মোবাইলটাকে এই বরাবর নয় এবং এই মোবাইলটাকে এই বরাবর ঘষো দুই হাত দিয়ে, তাহলে এই মোবাইলটা সাপেক্ষে ও কিন্তু, ও যদি এই বরাবর ফোর্স দিতে থাকো তাহলে অপোজিট ডাইরেকশনে ও একটা ফোর্স পাবে, ফ্রিকশন। আর নিচের যে মোবাইলটা আছে তাকে তুমি নিচ্ছ বামে, তাহলে সে পাবে ডান দিক বরাবর হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ প্রত্যেকে যে দিক বরাবর মুভ করতেছে তার বিপরীত দিকে হচ্ছে ফ্রিকশন ফোর্স পাবে। এটাই জাস্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। লজিক বুঝতে পারছি? ক্লিয়ার? কারো কনফিউশন আছে? হ্যাঁ, নেন, সমস্যা নেই। আচ্ছা, সবাই এতটুকু বুঝতে পেরেছে। এখন আসলে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই। পরবর্তী কনসেপ্টে যাওয়ার আগে আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে, যে ভাইয়া ঘর্ষণ বল নির্ণয় করব কিভাবে? প্রশ্ন হচ্ছে এই জায়গায় ভাইয়া। ও আচ্ছা, আরেকবার বলবো। আচ্ছা, আমি আপনাকে একেই বোঝাই। এটা মানে হচ্ছে, মনে করেন এই হচ্ছে একটা মোবাইল, মানে একটা ব্লক বা যে কোনো একটা এমনি আপনার অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট। আপনি এই বরাবর ওকে ধাক্কা দিচ্ছেন আর এই বরাবর ওকে ধাক্কা দিচ্ছেন। এই দুই ধাক্কার কারণে একজন এই বরাবর একটা ফ্রিকশন মানে ফোর্স পাচ্ছে, মানে ওর এই বরাবর যাওয়ার কথা, তাহলে ও একটা ফ্রিকশন ফোর্স পাবে এই ডাইরেকশনে। দাঁড়ান এক সেকেন্ড। এটা হচ্ছে ওর ফ্রিকশন ফোর্স FR1। আর এই যে F2 আছে, ও একটা ফ্রিকশন ফোর্স পাবে এই বরাবর, সেটা হচ্ছে FR2। অর্থাৎ প্রত্যেকে যেই দিক বরাবর মুভ করতে চাচ্ছে, দুইটা ব্লক তুমি যদি দুই দিকে ঘষা লাগায় লাগায় মুভ করাও, তাহলে ওই দিকে গেলে ওর ফ্রিকশন ফোর্স অপোজিটে, ওই দিকে গেলে ওর ফ্রিকশন ফোর্স অপোজিট। অর্থাৎ ফ্রিকশন ফোর্স অলওয়েজ যে দিক বরাবর মুভ করাতে চাচ্ছ তার বিপরীত দিকে কাজ করবে। লজিক বুঝতে পারছে? অ্যাক্টিভ রিকল, স্পেস প্রিপারেশন দুইটাই দরকার। ঠিক আছে, বুঝতে পারলাম? কারো কনফিউশন আছে? ওকে, কারো কনফিউশন নাই। এখন আসেন, যদি আমরা এটা বুঝতে পারি যে আমাদের আসলে ফ্রিকশন ফোর্স কিভাবে কাজ করছে, আমার একটা প্রশ্ন আছে। ঘর্ষণ বল কিভাবে নির্ণয় করা হয়? মাপবা কেমনে? রিলেটিভ সার্ফেস মানে হচ্ছে, মনে করো তুমি একটা মোবাইল হাতে নিয়ে বসে আছো আর আরেকটা মোবাইল ঘষাইতেছো, তাহলে আপেক্ষিক ভাবে, রিলেটিভলি, এইটা স্থির আছে আর এটা হচ্ছে যে আম, গতিশীল আছে। বুঝতে পারছি?
আগে আমরা তাহলে আসেন আমরা এখন ঘর্ষণ বল নিয়ে আলোচনা করি। ঘর্ষণ বলটা কিভাবে কাজ করে, ঘর্ষণ বল কিভাবে নির্ণয় করবো বলেন, আইডিয়া দেন শুনি। আমাদের ক্লাস সবসময় স্মার্ট বোর্ডে হয়, এই ঈদের লাস্ট 3টা ক্লাস স্মার্ট বোর্ডে হয়, বিকজ স্টুডিও বন্ধ হয়ে গেছে ঈদের ছুটির কারণে, আর তোমাদের ক্লাস নিতে হইতো। ঘর্ষণ বল কিভাবে নির্ণয় করবো বলেন, হাউ টু মেজার, হাউ টু মেজার ফ্রিকশন ফোর্স, এনিওয়ান, কেউ বলতে পারবেন? কারো যদি আইডিয়া থাকে, ডাব্লিউ দিয়ে? না, 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 না। দেখেন ফ্রিকশন ফোর্স মাপার সিস্টেম হচ্ছে, লেখেন ব্যাক ক্যালকুলেশন। এটা মানে হচ্ছে, মনে করেন আপনাকে আমি আগেও বলছি ভাই, আসলে একটা তলের মধ্য দিয়ে কতটুকু অ্যাসপিরিটি বা কতটুকু খাঁজ কাটা আছে, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হিসাব করা সম্ভব না। তা আমরা যে কাজটা করি বেসিক্যালি, আমরা রাদার এটা না করে র্যাদার আমরা এই কাজটা করি ভাই। এই বরাবর একটা ফোর্স দিচ্ছি, এবং এই ফোর্সটার কারণে এখানে দেখেন যে মানে এই ফোর্স, মনে করেন আমরা এই বরাবর একটা ফোর্স দিচ্ছি হচ্ছে এফ ফোর্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে আমাদের কি বলে এটাকে, অ্যাপ্লাইড ফোর্স। এফ এ কি, অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল। আমরা এই ফোর্সটা প্রদান করেছি। এরপরে আসবে এফ, এটাকে আমরা বলছি আউটপুট, বা আমরা বলতে পারি কার্যকরী বল। তাহলে এখন দেখেন, মনে করেন আমাদের এই কেসে আমরা একটা কেস এনালিসিস করতেছি, কেস, হ্যাঁ সবাই মনোযোগ দিবেন এই জায়গাগুলো, এগুলো ভাই বইয়ে নাই, আপনাকে ভালোভাবে বুঝতে হবে। একটা কেস দেখলাম আমরা, কেস হচ্ছে আমি অ্যাপ্লাইড ফোর্স দিয়েছি হচ্ছে 10 নিউটন। আমি দেখতে পাচ্ছি যে আসলে এ ফিজিক্যাল টু এম এ এই ফর্মুলা ইউজ করে, ফ্রম দিস ফর্মুলা, যে আসলে কতটুকু ত্বরণ হইলো, তার ভর কত বা তার ম্যাস কত আমরা জানি। তো ফ্রম দিস ফর্মুলা আমরা হিসাব করে পেলাম যে এটা হচ্ছে 8 নিউটন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, কত নিউটন মিসিং আছে বলেন তো? 2 নিউটন মিসিং না? বাচ্চারা 2 নিউটন কে মিস, মানে কেন মিসিং, কেউ গেস করতে পারবেন? এনিওয়ান? সৌরভ বলবে, আর কেউ না, সৌরভ বলো তো বাবা, কেন 2 নিউটন মিসিং? 2 নিউটন কোথায় হারায় গেল? কে হারায় ফেলছে 2 নিউটনটা? কোথায় হারিয়ে গেল 2 নিউটন? বলো বলো শুনি, গেস করো, গেস করো। 2 নিউটন হারাইছে, বাট কেন হারাইছে? আচ্ছা অন্য কেউ বলো দেখি, কেন হারাইছে? ফ্রিকশন ফোর্স, এক্স্যাক্টলি, ফ্রিকশন ফোর্স। আমার ঘর্ষণ বলের কারণে এটা হারায় গেছে। এই ঘর্ষণ বলের কারণে আমার ফোর্সটা কি হয়েছে, হারায় গেছে। তাহলে আমরা বলতে পারি যে যদি আমাদের অ্যাপ্লাইড এবং এই ফ্রিকশনের মধ্যে পার্থক্যের কারণে ফোর্সটা হারায় যায়, তাহলে আমাদের এটা কাজটা এরকম হচ্ছে। তাহলে আমরা বলতে পারলাম বাচ্চা, যে আমাদের এইভাবে হচ্ছে ফোর্স গুলো হারায় যাবে। ক্লিয়ার? সবাই কি আমরা বুঝতে পেরেছি? কনফিউশন আছে কারো? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এইভাবে দেখলাম ফ্রিকশন ফোর্স আমাদের তৈরি হচ্ছে। কি কনফিউশন বলো, কি কনফিউশন? ভাইয়া আমরা ফোর্স দিয়েছি 10 নিউটন, পেয়েছি 8 নিউটন, তো 2 নিউটন কি হারাই গেছে থেকে 10 - 8 2? আর বাবা এটা তো আমার র্যান্ডম কেস ধরছি, আমি তোমাদের বললাম এটা র্যান্ডম কেস। তাহলে সেখান থেকে আমরা পাইলাম কি 2 নিউটন। এটা কোথা থেকে পাবো? এই যে বস্তুর একটা ত্বরণ তো আমরা পাবোই, এক্সিলারেশন তো পাবো, এক্সিলারেশন থেকে হিসাব করে ফেলবো। মনে করো এক্সিলারেশন আসছে নাম কি 2, আর বস্তুর ভর ছিল 4, তো 4 × 2 = 8, অমনি হিসাব করা যায়। আমি একটা কেস ধরছি, সেখান থেকে আমি হিসাব করলাম 2 নিউটন। হ্যাঁ, তাহলে আমি সেখান থেকে পেয়ে গেলাম যে ঘর্ষণ বল ইজিক্যাল টু হচ্ছে প্রযুক্ত বল মাইনাস কার্যকরী বল, বা ফ্রিকশন ফোর্স
ইজ ইকুয়াল টু, হ্যাঁ শুধু কোয়েশ্চেন আসে ফ্রিকশন ফোর্স থেকে, একটু পরে দেখাবো নি কেমন কোয়েশ্চেন আসে, বুঝবা টালা। ফ্রিকশন ফোর্স থেকে আসবে কি আমার প্রযুক্ত বল মাইনাস কার্যকরী বল। বাবা এটা না বোঝার কোনো কারণ নাই, এটা তোমরা এত কনফিউজ কেন? আমি ফোর্স দিছি 10 নিউটন, পাইছি 8 নিউটন, তাহলে হারাইছে 2 নিউটন, শেষ। এটা সোজা, এটা প্যারা খাচ্ছ না। কনফিউশন আছে কারো? হ্যাঁ, আউটপুট ফোর্সটা আগে কিভাবে আসে? অ্যাপ্লাইড এর আগে, অ্যাপ্লাইড এর আগে আউটপুট ফোর্স করতে আসবে এই বোকা। তুমি যদি কোনো জায়গায় ফোর্স না দাও তাহলে তুমি আউটপুট কেমনে পাবে? আগে তো দিতে হবে। হ্যাঁ, যা হারাবে তাই ফ্রিকশন। আপাতত এই কেস আর কি সহজ হবে। তাহলে এটা গেল আমাদের ফ্রিকশন ফোর্স এর কনসেপ্ট। এখন অফকোর্স তোমাদের আরো কোয়েশ্চেন আসবে। তবে ঠিক আছে, আমরা ফ্রিকশন ফোর্স বের করতে পারছি, বাট আমরা এটাতে হ্যাপি না। এখন তুমি বলতে পারবে এটাতে হ্যাপি না মানে, হোয়াট ডু ইউ মিন বাই ইট? আপনি কি চাচ্ছেন? আপনি কি করলে হ্যাপি হবেন? ভাই আমি হ্যাপি হব যদি আমি আগের থেকেই গেস করতে পারি যে কত হওয়ার কথা। আমি কি হবো? আমি হ্যাপি হবো যদি আমি আগের থেকেই গেস করতে পারি। ওটা না করতে পারলে আমি হ্যাপি না। তো আমি এখন যেটা বের করতে চাচ্ছি যে আমি কিভাবে কি করলে আমি আগের থেকেই হচ্ছে এটা গেস করে ফেলতে পারি। ইন অর্ডার টু ডু দ্যাট, এখন হচ্ছে আমাদের জন্য আরেকটা মজার কাহিনী আসবে। আসেন আমরা সেটা করি। দেখুন দেখেন, দেখেন কিন্তু আমরা কোনো, আচ্ছা এটা দরকার না, আমরা কোনো অ্যাপ্লাইড ফোর্স ছাড়া কেমনে বের করে দরকার না, আমরা পরের কনসেপ্ট আগে পড়ি তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। থাক, আগে এটা কমপ্লিট করে নিই। তাহলে দেখেন, তাহলে আমরা এভাবে ফ্রিকশন ফোর্স বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বলটা কার উপর ডিপেন্ড করে? হোয়াট ডাজ ফ্রিকশন ফোর্স রিলি ডিপেন্ড আপন? আমরা দেখতে পাচ্ছি ঘর্ষণ বল এই কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে বস্তুর ওজন, এক হচ্ছে বস্তুর শেপ বা আকৃতি, ফিজিক্যাল প্রপার্টি বা উপাদানের বৈশিষ্ট্য, তলের প্রকৃতি। মানে কি? আমি যদি একটা বল চিন্তা করি, সে বলটা গড়ায় গড়ায় যখন যায় তার ফ্রিকশন ফোর্স কম হয়। আমি যদি একটা স্কোয়ার শেপের অবজেক্ট চিন্তা করি, সে যখন ঘষে ঘষে যায় একই ম্যাটেরিয়ালের তৈরি, বাট স্টিল তার কি হবে? তার ফ্রিকশন ফোর্সটা বেশি হবে বা ঘর্ষণ বলটা বেশি হবে। আবার মনে করেন আমি যদি একটা খুবই রাফ সারফেস নেই, হ্যাঁ মনে করেন একটা অবজেক্ট নিলাম, মনে করেন কোনটা নিব, মনে করেন লোহা নিলাম। লোহা নিলে সে বেশি বেশি একটা স্মুথ হবে না, তো সে হচ্ছে বেশি বেশি কি হবে? ঘর্ষণ দেখাবে। আর প্লাস্টিক নিলে একটু স্মুথ বেশি হবে, তাহলে ঘর্ষণ কম দেখাবে। তাহলে কোন ধরনের ম্যাটেরিয়াল নিচ্ছি? হ্যাঁ, স্টার নিলে এক ধরনের ঘর্ষণ দেখাবে, ফাইন, ঠিক আছে নিলাম। আমি কোন ধরনের প্রোডাক্ট নিচ্ছি, সেটার আকৃতি কি, তলের প্রকৃতি কি, এগুলোর প্রত্যেকটা জিনিসের উপরে ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করে। অর্থাৎ ঘর্ষণ বল ওজনের উপর ডিপেন্ড করে, এগুলোর উপর ডিপেন্ড করে। তুমি বলতে পারো ভাই কেন ওজনের উপর ডিপেন্ড করবে, তাই না? চিন্তা করো, এখানে তোমার একটা বন্ধু বসে আছে, টেস্ট পেপার কবে কিনবা? আচ্ছা বলে দিচ্ছি। এর আমার একটা অবজেক্ট আছে, এখন এই অবজেক্টটার মধ্যে এই মনে করো তোমার বন্ধুর ওজন বেশি, 100 কেজি ওজনের। এখন তোমার 100 কেজি ওজনের বন্ধুকে এখান থেকে উঠাইতে কষ্ট বেশি হবে নাকি 1000 কেজি ওজনের বন্ধুকে উঠাইতে কষ্ট বেশি হবে, কি মনে হয়? ধরো না 1000 কেজি ভরের তোমার কোনো বন্ধু আছে, কাকে উঠাইতে বেশি কষ্ট হবে কি মনে হয়? 1000। কেন? সাবিহা এখন আমাকে কারণ বলবে কেন 1000 কেজি ওজন হলে কেন আমার বেশি কষ্ট হবে উঠাইতে? ভর বেশি, তো ভর বেশি হলে কি সমস্যা? ইনার্শিয়া বেশি। ইনার্শিয়ার সাথে ওজন নাম কি, ফ্রিকশনের কি সম্পর্ক? ওজন বেশি, হ্যাঁ ওজন বেশি, কিন্তু ওজন বেশি হলে কেন মানে ঘর্ষণ বল কেন বাড়বে? গ্র্যাভিটি বেশি এর জন্য ঘর্ষণ বল বাড়বে না, স্টিল কনভিন্স না, আরো ব্যাখ্যায় যেতে হবে। ঠিক আছে, তোমাদের কেউ রং বলা নেই পর্যন্ত, বাট আরো ইনডেপ ব্যাখ্যা যেতে হবে। ভাইয়া কারণটা হচ্ছে, চিন্তা করেন এখানে অনেকগুলো খাঁজ কাটা আছে, যার ভর বেশি সে কি খাঁজ কাটা গুলোতে বেশি বেশি ঢুকে যাবে না? রাইট। আরো সহজ ভাবে তোমাকে সহজ ভাষায় বুঝাই। মনে করো তোমার কাছে একটা এরকম একটা আঁকা বাঁকা ব্লক আছে, তুমি যদি ব্লকটা দিয়ে আম, তোমার গালের উপর একটা চাপ দাও, আস্তে চাপ দিলে তোমার গালে দাগ বসবে না, বেশি জোরে চাপ দিলে গালে দাগ বসে যাবে না? কারণ কি? কারণ হচ্ছে চাপটা বেশি পড়ছে। তো এখানেও যত ভাইয়া ভর বেশি বা ম্যাস বেশি তত ভাইয়া ওকে এই খাঁজ কাটা অংশের মধ্যে ঢুকে যাচ্ছে। রাইট নাকি রং? রাইট। ভাই আমরা এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে যার ভর বেশি সে অমসৃণ তলের সাথে তার কন্ট্যাক্ট বেশি, বা
রাফ সারফেসের মধ্যে সে বেশি বেশি ঢুকে যায়। কন্ট্যাক্ট উইথ রাফ সারফেস হাই, দ্যাটস ওয়াই যার ভর বেশি তার কি ফ্রিকশন বেশি। লজিক বুঝা গেছে? আর যার ভর বেশি তার ওজনও বেশি, কারণ ডাব্লিউ ইজিক্যাল টু এম জি। জি তো জি, জি তো কারোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে যার ভর বেশি তার কি ওজনও বেশি। লজিক বুঝা গেছে? হ্যাঁ, স্লাইড দিয়ে দিবো, সমস্যা নেই। হ্যাঁ, কাটার উপর তুলা ছাড়লে কিছু হবে না, কিন্তু লোহা ছাড়লে খবর আছে। রাইট, এক্স্যাক্টলি। কত? না, ক্লাস 10 এ রেগুলার ক্লাসে যাওয়া দরকার নেই। সবাইকে এতটুকু বুঝছি? হ্যাঁ, ছুটি দিচ্ছি, জানি এই টপিকটা শেষ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম শেপ তাহলে ওজনের উপর ডিপেন্ড করে, এগুলোর উপর ডিপেন্ড করে। এখন সমস্যা হচ্ছে ভাইয়া, নুসাইবা তুমি ছুটি যাচ্ছ, তোমাকে জিজ্ঞেস করি। হ্যাঁ নুসাইবা, তুমি কি ওজন বের করতে জানো? জানো তাই না, ডাব্লিউ ইকুয়াল এম জি। ভেরি গুড। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই, তুমি কি বাকিগুলো বের করতে জানো? কোনটা শেপ কেমন, উপাদান কেমন, সারফেস কেমন, এগুলো জানো? জানো না। আমরা কি করছি, এই সকল জিনিসের পরিবর্তে আমরা একটা কালেকটিভ, কালেকটিভ মানে বুঝেন, সামগ্রিক ভাবে আমরা একটা নতুন কম মানে আইডিয়া নিয়ে আসছি। তার নাম ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এই বান্দা আবার খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ও কি করছে। আমরা প্রথমে মনে করো একটা রাউন্ড শেপের বল বানাইলাম লোহা দিয়ে, তাকে আমরা এরকম একটা খাঁজ কাটা সার্ফেসের উপর দিয়ে আমরা নিয়ে যাব। তো এই লোহার বলটা এই সার্ফেসের উপর দিয়ে যদি আমি নিয়ে যাই, সেটার জন্য আমরা একটা সেপারেট ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করব। এই ফ্রিকশন কোএফিসিয়েন্ট কি করে, ওয়েট বাদে, ওজন বাদে অন্য যত আমাদের ইস্যু আছে এই সবগুলোর একটা কালেকটিভ বা সমন্বিত রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি আকারে কাজ করে। আমরা কখনো ঘর্ষণ গুণাঙ্ক ডিরেক্ট বের করতে পারবো না, উই ক্যান নট আইডেন্টিফাই ইট ডিরেক্টলি। আমরা এটাকে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে পারবো, এবং এর মাধ্যমে ঘর্ষণ গুণাঙ্ক বের করা হয়। ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু তোমার একটা স্পেসিফিক ঘটনা, একটা নির্দিষ্ট শেপ, সাইজ, মেটেরিয়াল, এর জন্যই ঘর্ষণ গুণাঙ্ক বের করা হয়। এখন মনে করো যদি আমি একই লোহার বল অন্য একটা তলের মধ্যে দিয়ে চালাই, তাহলে কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক সেম হবে না, আলাদা আলাদা ঘর্ষণ গুণাঙ্ক হবে। ঠিক আছে? তো ঘর্ষণ গুণাঙ্ক আমাকে দিয়ে দিবে, এটা এক্সপেরিমেন্টালি বের করা হয়। কেমনে বের করা হয় এখনই দেখাচ্ছি, বাট তার আগে এটা তুলতে হবে, সবাই তুলে নেন। হ্যাঁ, যে নিজে প্রশ্ন করলাম এটা এখনই বুঝাবো যে ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে বের করা হয়, বাট আগে এটা তুলে নেন। সরি গাইস, ডিসপ্লেতে জানি কি সমস্যা হয়েছিল, নাও ইটস ফিক্সড। হ্যাঁ, সবাই বের করেন তাড়াতাড়ি। আমি আবার বলতেছি ভাই, এই কথাগুলো কিন্তু বইয়ে নাই। এবার যদি এখন ভালো করে না শিখেন, শিখার কিন্তু পরে সুযোগ পাবেন না। আপনাদের বইয়ে জাস্ট ঘর্ষণ গুণাঙ্ক কি এটা ধুমধাম বলে দিচ্ছে, কেউ হচ্ছে ডিটেলে ব্যাখ্যা করে নাই কোথাও। একটু কষ্ট করে এগুলো পড়েন। সবার হয়েছে বাচ্চা?
ডান। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এতটুকু শেষ, আমাদের একটুখানি পড়া বাকি, দেন আমরা ছুটি দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা বুঝলাম এটা। এখন মিনহাজ একটা প্রশ্ন করছে, তাহলে ভাই ঘর্ষণ গুণাঙ্ক বের করি আমরা কিভাবে, তাই না? গুড কোয়েশ্চেন, চলেন বের করি। আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমরা ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে বের করা যায়। দেখেন, ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয়ের উপায়। নির্ণয়ের উপায়, হাউ টু আইডেন্টিফাই ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয়ের জন্য আমরা জেনারেলি যেটা করি, এই হচ্ছে আমাদের একটা সারফেস। আমরা এই সারফেসে প্রথমে আগে ফ্রিকশন ফোর্স বের করব। স্টেপ 1, ফাইন্ড এফ আর বা ফ্রিকশন ফোর্স। কিভাবে? ওই যে অ্যাপ্লাই এফ ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, তার কারণ যতটুকু এফ পাওয়া যাবে, তো এফ এ মাইনাস এফ। এখন আমরা এটাও জানি স্টেপ 2 তে, যে আমাদের ফ্রিকশন ফোর্স ইজ ডিপেন্ডেন্ট আপন টু থিংস। এক হচ্ছে আর তথা প্রতিক্রিয়া বল। আচ্ছা, একটু একটা জিনিস ঠিক করেন, এখানে একটা জিনিস ভুল লিখছে। এটা ওজন না দিয়ে এটা প্রতিক্রিয়া বল দেন, একটু কাটেন, এটা কেটে প্রতিক্রিয়া বল দেন, কারণ ওজনের উপর ডিপেন্ড করে না, প্রতিক্রিয়া বলের উপর ডিপেন্ড করে। একটু ফিক্স করেন এটাকে। পরীক্ষা কিভাবে আসে আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তো প্রতিক্রিয়া বল বা ফ্রিকশন মানে রিয়াকশন ফোর্সের উপর ডিপেন্ড করে। আর একটা আমরা জিনিস শিখলাম যে আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট সেগুলো তো আমরা প্রকাশ করতে পারছি না। আমরা আসলে নিউ দিয়ে প্রকাশ করে দিচ্ছি। নিউটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট। দুইটা সেম না ভাই, দুইটা সেম না, একটু পরে বুঝুন কেন দুইটা সেম না। তাহলে আমরা বলতে পারি এফ আর ইজ প্রপোর্শনাল টু মিউ, ঘর্ষণ গুণাঙ্ক বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট। কে জানে আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া ওই আমাদের সমানুপাতিক ধ্রুবকটা কেন উঠে যায়, আমরা এখন আরেকবার বুঝাবো। তাহলে অতএব এফ আর ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। অতএব মিউ ইজ ইকুয়াল টু এফ আর বাই আর, ঘর্ষণ বল বাই প্রতিক্রিয়া বল বা ফ্রিকশন ফোর্স বাই রিয়াকশন ফোর্স। ওয়েট প্রতিক্রিয়া বল বলি নাই, বলছি ওয়েট এক প্রকার প্রতিক্রিয়া বল, বাট ঘর্ষণ গুণাঙ্কের সময় যে মানে ঘর্ষণ বলের সময় ওইটাই প্রতিক্রিয়া বল হবে এমন না, প্রতিক্রিয়া বল অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে ঘর্ষণ বল বাই প্রতিক্রিয়া বল। মিউ, এটা ইউ না, এটা মিউ মিউ মিউ। ঠিক আছে, ইউ না মিউ। এটা কেমনে লেখে মিউ, এই যে এমনে লেখে মিউ। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা মূলত কি করলাম, আমরা প্রথমে ফ্রিকশন ফোর্স বের করব, তারপর আমরা আর তো বের করতে জানি, এবং আমরা সেখান থেকে মিউটা বের করব। অর্থাৎ এই যে মিউটা বের হবে, এই মিউ নির্দিষ্ট আকার, আকৃতি ও তলের জন্য প্রযোজ্য। দিস মিউ is applicable for specific shape, size
and surface। ঠিক আছে? না, রিয়াকশন ফোর্স সবসময় এমজি না ভাইয়া, এটা কেন একটু পরে বুঝাচ্ছি। টেস্ট পেপার কিনে ফেলো বাবা, আল্লাহ, টেস্ট পেপার কবে কিনবো? আচ্ছা, তোমাদের টেস্ট পেপারের কাহিনী আমি বুঝাচ্ছি। আমার খুব টেস্ট পেপার কিনতে চাও, আমি টেস্ট পেপারের কাহিনী বুঝাই দিচ্ছি। সহজ হয়েছে এতটুকু? তাহলে আমরা বুঝলাম মিউটা কি হবে। জেনারেলি আমরা মিউ বের করতে পারি না, মিউটা আমরা এরকম ব্যাক ক্যালকুলেশন করে বের করি, আর এই মিউটা কোয়েশ্চেনে দেওয়া থাকে। দেওয়া থাকবে, will be given। তাহলে আমরা আজকে একটা নতুন ফর্মুলা শিখলাম, যে এফ আর ইজ ইকাল টু মিউ ইন্টু আর। ঠিক আছে? না নাফিস, তুমি আলাদা আলাদা করে বের করতে পারবা না, এক্ষেত্রে সম্ভব না। একই মেটেরিয়াল, একটু গোল আর একটা হচ্ছে স্কোয়ার হয়ে গেল, বাস ভাই, দুইটার জন্য ফ্রিকশন আলাদা। প্রত্যেকটা ভাই তোমার পক্ষে মানে ঘটনা আলাদা আলাদা করে বের করা সম্ভব না, এই জন্য আমরা ওইগুলোর জন্য একটা কমন কনসেপ্ট নিয়ে আসছি মিউ, পরে আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করে ফেলি। আচ্ছা ঠিক আছে, এতদিন নিউ বুঝতে পারছি। আমার ছোট বোন স্টুডেন্ট পড়ায় না কেন? ঠিক বলছো, ওর ভাবটা বন্ধ করে দিতে হবে, সারাদিন খালি বাসায় খায় আর পরে। ঠিক বলেছো, ওকে টাকা কামাইতে হবে। এটার একটা সিকিউ দেখাবো, আচ্ছা দেখাচ্ছি। সবাই এতটুকু বুঝছি? এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট কোথায়? ও আচ্ছা, এটাই দেখাইতে গেছিলাম, এটা স্কিপ করে ফেলছি। ভালো কথা মনে করেছে। k is equal to 1, fr is proportional to mu into r, fr is equal to k into mu into r, and k is equal to 1 কেন দিলাম? বিকজ ইজি টু ক্যালকুলেট, ইজি টু ক্যালকুলেট। আর এটা আসলে আমরা নিজেরা বানাইছি। মানে ফিজিক্সটা দুই ধরনের, ফিজিক্সের একটা অংশ আছে যেটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া যায়, একটা হচ্ছে আমরা ক্যালকুলেট করছি এভাবে, আমি এভাবে ক্যালকুলেট করে ফেলছি। আর কেন গুণ দিলাম ভাইয়া? তুমি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হও তাহলে তুমি গুণই দিবা, ও তো সবার উপর ডিপেন্ডেন্ট, এই জন্য গুণ দিচ্ছি। প্রতিক্রিয়া বলার জন্য ওজন বের করলেই হবে না বাবা তোমাদের। আচ্ছা তাহলে আরেকটা স্লাইড পড়াবো, তোমাদের এই কোশ্চেনের তাহলে অ্যান্সার পেয়ে যাবে প্রতিক্রিয়া বলার জন্য কি করতে হবে। আর নাইলে নেক্সট দিন ওইটা পড়াবো, নাইলে এই কোশ্চেনের একটু উত্তর তোমাকে নেক্সট দিন পাইতে হবে। প্রতিক্রিয়া বলের উপর ডিপেন্ড করে না। আচ্ছা আরেকটা স্লাইড আছে, তাহলে পড়াই দিই, তাহলে মনে হয় ভালো হবে। লাস্ট স্লাইড আচ্ছা দেখাই দিই আর কি, দেখাই দিলে আর কি তোমাদের কনফিউশনটা যাবে। না ভাই, আচ্ছা তোমাকে আমি বুঝাই দিই কেন নিউ অর্থ কি। নিউ জাস্ট একটা সিম্বল বাবা, জাস্ট একটা সিম্বল। অন্য কিছু গুণ দিলে হয় না আর এর পরিবর্তে? না ভাই, মানে যার উপর ডিপেন্ডেন্ট তার উপর গুণ দিবা না। আর তোমার যদি ডিপেন্ডেন্ট হয় আর এর উপরে, তো তুমি আরই তো গুণ দিবা। এফ এর নিচে ওইটা কি, কোনটা এফ এর নিচে? সবই তো ঠিক আছে, কোন আবার এফ এর নিচে আসছে? তো কে এফ কোথায়? আচ্ছা, কে ইজ ইকুয়াল টু 1 ধরার রিজন হচ্ছে, মনে করে আমরা যখন কাল নেক্সট ক্লাসে মহাকর্ষ অভিযোগ মানে ইয়া পড়বো, মহাকর্ষীয় এটা জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, তখন কিন্তু আমরা ঠিকই জি এর মান ধরবো এত। আর তুমি বলতে পারো ভাই তাহলে এখানে এটা কেন ধরলাম, কেন এটাকে 1 ধরলাম না? কারণ এটা প্রকৃতি থেকে পাওয়া গেছে। নিউটন অনেক ক্যালকুলেট করছে, ক্যালকুলেট করে দেখছে যে সাধারণত আমাদের এই জিটা এরকম হইলে শুধুমাত্র মিলবে, ছাড়া মিলবে না। অর্থাৎ জি এর মানটা প্রকৃতি থেকেই কনস্ট্যান্ট। সো যদি নিউটন এটাকে না হিসাব করতো তাহলে ফিজিক্স মিলতো না। বাট এখানে আমরা নিজেরাই ডিরাইভ করছি ফিজিক্সের বাকি সব কিছুকে ব্যাখ্যা করতে। ইটস নট লাইক এটা প্রকৃতি থেকে পাওয়া গেছে। দ্যাটস এখানে আমাদের নিজস্ব সুবিধা ছিল যে আমরা কে এর মান কত ধরতে পারি। আমরা 1 ধরলে আমাদের ইজিতে আমরা 1 ধরছি। এই চ্যাপ্টার মনে হয় আরো মানে আরো 3টা লেকচার লাগবে। আমি অনেক চেষ্টা করছি ঈদের আগে শেষ করতে, বাট তাইলে আসলে চ্যাপ্টারটা অনেক বেশি তাড়াহুড়া শেষ হইতো। আশা করি কারো পরীক্ষা নাই তার আগে, সো হোপফুলি ভালো মতোই শেষ হবে। বাট আই ক্যান গ্যারান্টি আমি যা পড়াবো এর বাইরে কিছু আসবে না, ইনশাল্লাহ টেনশন নিও না। ওকে, লাস্ট পড়াটা পড়াই দিই। সেটা হচ্ছে যে ফ্রিকশন ফোর্স তাহলে কিরকম। দেখেন ঘর্ষণ বল তাহলে হচ্ছে যে তলের বিপরীতে, তাহলে লিখে রাখেন
আপনারা যারা জিজ্ঞেস করতেছেন তাহলে ভাই হচ্ছে যে ফ্রিকশন ফোর্স সরি আর কোন দিকে কাজ করবে, তাই না? আমরা এই জিনিসটার থেকে নেক্সট ক্লাসে শুরু করবো, আর এর কথাটা একবার জাস্ট বুঝাই দিই, তাহলে আপনার আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। হয়ে গেল আর, হয়ে গেল আর, এই যে আর দেখেন অনেকগুলা কেস আছে। প্রথম কেস হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্লক, ব্লকটা এমজি ফোর্সের নিচের দিকে দিচ্ছে, তখন আর আর এমজি সমান, ঠিক আছে? আবার যদি এরকম হেলানো তল হয়, ঠিক আছে, কোথায় গেল হেলানো তল, এই যে এরকম যদি হয়, দাঁড়ান একটা ম্যাথ দেখাই তাহলে বুঝবেন। এই যেমন এই যে এরকম কেস, যে আমি একটা মানে আমার হাত দিয়ে এই ব্লকটাকে হচ্ছে যে দেওয়ালের সাথে চেপে রাখছি, তখন কিন্তু আবার ফোর্স হচ্ছে অপোজিট, মানে রিয়াকশন ফোর্স কিন্তু তখন অপোজিটে আসবে, বুঝতে পারছি? এর মানে হচ্ছে তখন কিন্তু আমার রিয়াকশন ফোর্স আর হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্স সমান, অর্থাৎ হাত দিয়ে যে ফোর্স দিব সেটা সমান। তো দিন শেষে রিয়াকশন ফোর্স যে অলওয়েজ এমজি হবে এটা কোনো গ্যারান্টি নাই। রিয়াকশন ফোর্স এফ হইতে পারে, এমজি সাইন থিটা হইতে পারে, জিরো হইতে পারে, বহুত কিছু হইতে পারে। এটা ডিপেন্ড করতেছে তুমি কোন কেসে আছো, ঠিক আছে? আর আর এমজি অলওয়েজ ইকুয়াল হবে এটা কোনো গ্যারান্টি নাই। ওকে, আমরা অনেক কিছু পড়ছি আজকে, আজকে আর পড়াবো না। নেক্সট ক্লাসে আমাদের ফ্রিকশন ফোর্স শেষ হবে। তোমাদের যদি কারো জানার থাকে যে ফ্রিকশন ফোর্সে কেমন ম্যাথ হয় একটু দেখান, তাহলে হিয়ার ইউ গো। দেখেছো কত কিউট কিউট ম্যাথ, দেখেছো কত কিউট ম্যাথ, ভালো লাগছে পড়ে? অনেক জোস জোস ম্যাথ হবে, ঠিক আছে, হারাই দিব আমরা একদম। So, মজা হবে, ঠিক আছে? আমরা ফ্রিকশন ফোর্সটা শেষ করব, শেষ করে তারপরে আগাবো। আচ্ছা, এখন আপনাদের একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে। আমার স্টুডিও মোস্ট অফলি কালকেও খুলবে না, তা আমি ম্যাথ ক্লাস শুরু করতে পারবো মঙ্গলবার থেকে। কালকে আমি ফ্রি আছি, কালকে যদি আপনারা চান, বাট কালকে তাহলে আবার এমনি ক্লাস করতে হবে। কালকে হচ্ছে যে আমাদের ইয়া শেষ করতে হবে এই চ্যাপ্টারে, তাহলে আমরা ফ্রিকশন ফোর্স শেষ করতে পারি, মানে এক ক্লাস আগায় থাকতে পারি যদি আপনারা চান। আর যদি আপনারা বলেন যে না ভাই দরকার নাই, একবারে ফ্রাইডে পড়ায়েন, তাহলে ফ্রাইডে পড়াবো, ইচ্ছা। কিন্তু তাহলে কিন্তু কালকে এমনি ক্লাস করতে হবে, কারণ এছাড়া উপায় নাই আর কি আমাদের। আচ্ছা, আমি গ্রুপে জিজ্ঞেস করবো নি, যে জানলে বলে। আল্লাহ হাফেজ, ছাড়া ভাই ভাই। আর আপনাদের ম্যাথ কোর্স শুরু হবে পেইড হচ্ছে এই এই সপ্তাহ থেকে, সরি নেক্সট উইক থেকে, জানাই দেবো আমরা সবাইকে।